আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহি আসসালাম। রাব্বিল আলামিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় সুস্থ রেখেছেন, বাকশক্তি, চিন্তা শক্তি, মেধা শক্তিকে ঠিক রেখেছেন। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম বিষয় ম্যাথমেটিকা অনলাইন ক্লাসে আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করছেন। এই মুহূর্তে আমাদের সাথে ক্লাসে যারা যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে আমাদের এই ভিডিও ক্লাস যারা দেখবেন সকলকে এইচডি হোমিও মেডিকেল একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ডিএইচএমএস সিলেবাসের দ্বিতীয় বর্ষের দুইটি মেডিসিন নিয়ে কথা বলবো, রোসেরা এবং ক্যালকিরিয়া ফস। এই দুইটি মেডিসিন নিয়ে কথা বলবো। আমরা প্রতি ক্লাসে দুইটি মেডিসিন নিয়ে কথা বলার চেষ্টা করি। এক একটা মেডিসিনের আলোচনা অনেক লম্বা, তবে আমরা লম্বা আলোচনা করছি না। আমরা মেডিসিনের যে আলোচনাটুকু না জানলেই নয়, মূল কথা এবং যেটুকু জানলে আমরা মোটামুটি মেডিসিন সম্পর্কে একটা আইডিয়া হবে, অতটুকুন বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু ম্যাথমেটিকার এক একটি মেডিসিন নিয়ে একাধিক ক্লাস প্রয়োজন, যেহেতু আমরা আমাদের এই কোর্সকে সিলেবাস ভিত্তিক ক্লাস করার চেষ্টা করি, সেই হিসেবে আমরা চেষ্টা করব দুইটি মেডিসিন নিয়ে কথা বলা। শুরুতেই যেই কথাটি না বললেই নয়, সেটা হলো আজকের মেডিসিনকে বোঝার জন্য ছোট্ট করে একটু আমাদের পিছনে যেতে হবে। অর্থাৎ আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে সিলেবাস রয়েছে অ্যানাটমি, আজকের ক্যালকিরিয়া ফস মেডিসিনটির বেশিরভাগ লক্ষণই ক্যালকিরিয়া কার্ভের সাথে মিল রয়েছে। অর্থাৎ ক্যালকিরিয়া কার্ভ, ক্যালকিরিয়া ফস এই দুটি মেডিসিনকে দুই ভাই বলা যায়। ভাই ভাইয়ের ভিতরে যেমন মিল, ক্যালকিরিয়া কার্ভ এবং ক্যালকিরিয়া ফসের ভিতরে এরকম মিল রয়েছে, লক্ষণের ক্ষেত্রে অনেক অংশে মিল। আমরা ম্যাথমেটিকাতে লক্ষ্য করি যে কিছু মেডিসিন রয়েছে এমন যে মেডিসিন অন্য মেডিসিনের সাথে মিল নেই, আবার কিছু মেডিসিনের সিমটম এমন যে সিমটম গুলো প্রায় মেডিসিনেই পাওয়া যায়। তার মধ্যে থেকেও মেডিসিনের এমন কিছু লক্ষণ থাকে যে লক্ষণগুলো অন্য কারোর সাথেই আর মিলে না। তো মেডিসিন পড়ার সময় এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। আমরা যদি উদাহরণ হিসেবে বলি, রোসেরা লাইকোপোডিয়াম, রোসেরার অনেক সিমটম লাইকোপোডিয়ামে হতে পারে, থাকতে পারে, তবে ড্রোসেরার প্রয়োগ ক্ষেত্র বা ড্রোসেরার ক্রিয়াস্থলটা যেমন, লাইকোপোডিয়ামের প্রয়োগ ক্ষেত্রটা তেমন। লাইকোপোডিয়ামের প্রয়োগ ক্ষেত্রটা যেমন, ড্রোসেরার প্রয়োগ ক্ষেত্রটা তেমন না। হতে পারে যে ড্রোসেরার অনেক লক্ষণ লাইকোতে আছে, লাইকোর অনেক সিমটম ড্রোসেরায় রয়েছে। এই যে একটা মেডিসিনের লক্ষণ অনেক মেডিসিনে থাকে, সেই লক্ষণগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। সেই লক্ষণগুলোকে জেনারেল সিমটম বলা হয়। মেডিসিন কম্পেয়ার করতে, মেডিসিন বোঝার ক্ষেত্রে জেনারেল সিমটম দিয়ে কম্পেয়ার করা যাবে না। একটা মেডিসিনকে আরেকটা মেডিসিন থেকে আলাদা করতে হলে আমাদেরকে ওই মেডিসিনের বৈশিষ্ট্যপূর্ণ কিছু লক্ষণ দিয়ে আলাদা করতে হবে। জেনারেল সিমটমস অনেক মেডিসিনের সিমটম অনেক মেডিসিনে হতে পারে। ঠিক একইভাবে ক্যালকিরিয়া কার্ভ এবং ক্যালকিরিয়া ফস এই দুইটি মেডিসিন যদিও ভাই ভাই, তবে দুইটা যেহেতু আলাদা মেডিসিন, আলাদা পরিচয় বহন করে, এদের অবশ্যই বৈশিষ্ট্যপূর্ণ কিছু আলাদা লক্ষণ রয়েছে। আমাদের মনে রাখার ক্ষেত্রে সেই লক্ষণগুলোকে গুরুত্ব দিতে হবে এবং রোগী ক্ষেত্রে ঔষধ নির্বাচনের সময় আমাদেরকে সেই বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণের উপরে লক্ষ্য রেখে আমাদেরকে মেডিসিন নির্বাচন করতে হবে। সেটা যদি না হয় তাহলে আমরা দেখা যায় কার্ভের রোগীকে ফস দিব, ফসের রোগীকে কার্ভ দিয়ে বসতে হবে। যাই হোক, ক্যালকিরিয়া কার্ভ, ক্যালকিরিয়া ফস দুটোটা মেডিসিন বোনস এর ক্ষেত্রে, হাড়ের ক্ষেত্রে ভূমিকা রাখে। সিমটমস রয়েছে, বোনস এর গঠনগত ত্রুটি ক্যালকিরিয়া কার্ভেও রয়েছে এবং ক্যালকিরিয়া ফসেও রয়েছে।
তবে ক্যালকেরিয়া কার্ভ এবং ক্যালকেরিয়া ফসের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যবধান হলো ক্যালকেরিয়া ফস এই মেডিসিনটি বিশেষত যখন বোনস ভেঙে যায়, হাড় ভেঙে যায়, সহজে জোড়া লাগে না, তখন ক্যালকেরিয়া ফসের গুরুত্ব বেশি ক্যালকেরিয়া কার্ভের তুলনায়। এই কথাটা গুরুত্বপূর্ণ, পার্থক্য করার জায়গা এখানে। ক্যালকেরিয়া কার্ভের গঠনগত ত্রুটি, হাড়টা বাঁকা হলো, হাতটা বাঁকা, এটা তো বাঁকা না, এটা তো জয়েন্ট। হাতের এই ফোরাম, এই হাড়টা বাঁকা, হাড়ের গঠনগুলো সুন্দর নয়। প্রোটিনের ঘাটতির কারণে ক্যালকেরিয়া কার্ভের একটা বৈশিষ্ট্য হলো সেখানে থাকে হজম শক্তির দুর্বলতা, পরিপাকতন্ত্রের একটি বৈকল্যজনিত কারণে প্রোটিন জাতীয় খাবার সে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশনে সমস্যা থাকে। বাচ্চারা দুধ খায় ঠিক, তবে দুধ সহ্য করতে পারে না, যার কারণে ল্যাকটোজ ইনটলারেন্স জনিত কারণে সেখানে প্রোটিনের ঘাটতির কারণে কিন্তু তার হাড়ের গঠনগত ত্রুটি দেখা দেয়, বাঁকা হয়, এবড়ো থেবড়ো হয়, দাঁতগুলো এলোমেলো হয়, আঁকা বাঁকা হয়, সুবিন্যস্ত না, দাঁতগুলো সুন্দর না। এগুলো প্রোটিনের অভাবের কারণে এগুলো হয়, ম্যালনিউট্রিশন যেটাকে বলা হয়। প্রোটিনের কারণে এগুলো হয়ে থাকে, প্রোটিনের ঘাটতির কারণে এই সমস্যা হয়। কিন্তু ক্যালকেরিয়া ফসের ক্ষেত্রটা কিন্তু ভিন্ন। ক্যালকেরিয়া ফসেও এই লক্ষণগুলো থাকতে পারে, তবে সাধারণত ক্যালকেরিয়া ফসের যে পার্থক্যটা সেটা হলো হাড়ের, বাচ্চাদের দাঁত উঠতে দেরি করে, সেটা এলোমেলো হতে পারে, সুবিন্যস্ত হতেও পারে, নাও হতে পারে, তবে সাধারণত দাঁতগুলো সুবিন্যস্ত থাকে কিন্তু দাঁতটা উঠতে দেরি হয়। আর ক্যালকেরিয়া কার্ভে কি হয়, ক্যালকেরিয়া কার্ভে দাঁতগুলো উঠে, তবে দাঁতগুলো এলোমেলো হয়। প্রোটিনের সঠিক ঘাটতি, সেখানে প্রোটিনের ঘাটতি থাকে, সঠিক উপস্থিতি থাকে না। এই ব্যবধানগুলো একটু লক্ষণীয়, ব্যবধানগুলো লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় হলো ক্যালকেরিয়া ফসের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, ক্যালকেরিয়া কার্ভের বাচ্চাদের এই মাথার যে চাঁদের যে হাড়টা, এটা গঠন হতে দেরি হয়, গঠন হতে দেরি হয়। দেখবে যে জায়গাটা নড়ে নড়ে, কেমন টিম টিম করে, একদমই পারফেক্সের জয় টিম টিম করে। আর ক্যালকেরিয়া ফসের ক্ষেত্রে কি হয়, ক্যালকেরিয়া ফস আমরা জানি হিউম্যান বডিতে, আমাদের মানব দেহে বোনস কিছু জয়েন্ট রয়েছে, হাড়গুলো জয়েন্ট রয়েছে। আমাদের দেহে যতগুলো জয়েন্ট রয়েছে ক্লাসিফিকেশন করলে তিন রকমের জয়েন্ট। একটা হলো ফাইব্রাস জয়েন্ট, আরেকটা হলো কার্টিলেজিনিয়াস জয়েন্ট, আরেকটা হলো সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট গুলো মুভেবল, হ্যাঁ, নড়ে, চতুর্দিকে সার্কামডাকশন, চতুর্দিকে নাড়ানো যায়। যেমন আমার হাতের কবজিটা আমি কিন্তু সব দিকে নাড়াতে পারছি, সামনে পিছনে ডানে বামে সব দিকে নাড়াতে পারছি, চতুর্দিকে ঘোরাতে পারছি। সাইনোভিয়াল জয়েন্ট, এই রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, নি জয়েন্ট, এগুলো সাইনোভিয়াল জয়েন্ট, নাড়ানো যায় সব। আরেকটা জয়েন্ট হলো কার্টিলেজিনিয়াস জয়েন্ট, অর্থাৎ যেই দুইটা হাড়ের মাঝখানে যে জয়েন্ট গুলো, সেই দুইটা হাড়ের মাঝখানে জয়েন্টের জয়েন্টের জন্য কার্টিলেজ ব্যবহার হচ্ছে, অর্থাৎ দুইটা হাড়ের সামনেই কার্টিলেজ। যেমন আমাদের যে স্টারনাম এন্ড রিবস, হ্যাঁ, স্টারনাম এন্ড রিবস, এখানে জয়েন্ট একটা হাড় এক পা, এই রিবস গুলো যে স্টারনামের সাথে যুক্ত হয়েছে, আমরা যদি স্কেলেটনটা দিয়ে দেখাই, যদিও স্কেলেটনের ভিতরে কার্টিলেজ নেই, কিন্তু বোঝার জন্য বলছি, এই স্টারনাম, এই স্টারনামের সাথে এই যে রিবস গুলো যুক্ত হলো, জয়েন্ট হলো, এর মাথায় একদম এই হাড়ের মাথায় কিন্তু কার্টিলেজ রয়েছে। কার্টিলেজের মাধ্যমে এটা জয়েন্ট হয়। এটা মুভেবল না, খুব সামান্য নড়াচড়া হতে পারে, তবে এটা সাধারণত নড়াচড়া কম হয় এই জয়েন্টে, কিন্তু সাইনোভিয়াল জয়েন্টে নড়াচড়াটা বেশি হয়। আর একটা জয়েন্ট রয়েছে ফাইব্রাস জয়েন্ট, যেটা সাধারণত উদাহরণ হিসেবে যদি বলি, সাধারণত এই যে মাথার যে 6টা বা 7টা বোনস রয়েছে মাথার ভিতরে, সেই বোনস গুলো একটা আরেকটার সাথে যে কানেক্ট হলো, যুক্ত হলো, সেটা দেখবেন যে কাছে নিয়ে যদি দেখেন, যে এই যে দেখতে পাচ্ছেন কাছে, মনে হচ্ছে সেলাই করে দিয়েছে দুইটা হাড়কে, করাতের মতো দাঁত কাটা মনে হচ্ছে, একটা হাড়কে আরেকটা হাড়ের সাথে সেলাই করে দেওয়া হয়েছে। এটাকে সাচার বলা হয় এই জয়েন্টটাকে।
বা ফাইব্রাস জয়েন্ট। ক্যালকেরিয়া ফস সাধারণত মানব দেহের ফাইব্রাস জয়েন্ট যেটা, সাচার যেটা, যেটাকে এভাবে, যে জয়েন্ট গুলো সাধারণত এইভাবে হয়, বিশেষ করে স্কালের যে জয়েন্ট, মাথার খুলির যে হাড়গুলো একটার সাথে আরেকটা জয়েন্ট হয়, এই জয়েন্টে যদি কোনো ত্রুটি দেখা দেয়, এই জয়েন্টের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি দেখা দেয়, সেই ক্ষেত্রে স্পেসিফিক মেডিসিন ক্যালকেরিয়া ফস। এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। এভাবে করে বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণগুলোকে আলাদা করে নিয়ে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে একটা মেডিসিন আর একটা মেডিসিনের সাথে এক হবে না, একটা মেডিসিন আর একটা মেডিসিনের সাথে মিলবে না। এই যে জয়েন্টের ক্ষেত্রে যেটা বললাম, যে ক্যালকেরিয়া ফসের ক্ষেত্রে ফাইব্রাস জয়েন্টে কোনো ত্রুটি হলে সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফসটাই গুরুত্বপূর্ণ মেডিসিন, সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার্ভ আসবে না, কারণ ক্যালকেরিয়া কার্ভের এই কথাটা নেই। ক্যালকেরিয়া কার্ভের ভিন্ন কথা আছে, যেগুলো শুরুতে বলেছিলাম। যাই হোক, এই ক্যালকেরিয়া ফসের এই বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণটি আমাদের মনে রাখতে হবে। একটা গুরুত্বপূর্ণ লক্ষণ ফাইব্রাস জয়েন্ট, যেটা, যে জয়েন্টের সাধারণত কোন রকমের মুভেবল না, এটা কোনোভাবেই নড়াচড়া হয় না, ইমুভেবল যাকে বলা হয়, যে জয়েন্ট গুলো, সেই জয়েন্ট গুলোতে যদি কোনো ত্রুটি হয়, এবং এর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যদি রোগীদের রোগ লক্ষণ গুলো আবহাওয়ার পরিবর্তনে হ্রাস বৃদ্ধি ঘটে, যে কোনো আবহাওয়া যখন পরিবর্তন হয়, সেই আবহাওয়ার পরিবর্তনে যখন তার রোগ লক্ষণ গুলো হ্রাস বৃদ্ধি ঘটে, মর্টালিটিস হয়, অ্যাগ্রাভেশন হয়ে থাকে, হ্রাস বৃদ্ধি ঘটে, সাধারণত বৃদ্ধিটাই ঘটে, তখন এই ক্যালকেরিয়া ফসটাকে আমরা গুরুত্ব দিই। ক্যালকেরিয়া ফসের অনেক লক্ষণ, জেনারেল লক্ষণ, অনেক রকমের লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলো আপনারা বই থেকে পড়ে নেবেন। তবে যেই কথাটা সাধারণত চোখে আসে না, সাধারণত চিন্তায় থাকে না, সেই কথাগুলো আমি বললাম। এবার আসি ক্যালকেরিয়া ফসের কিছু সার্বদৈহিক সিমটম এবং এর উৎস, এর ক্রিয়াস্থল, এর পূর্বাভাস ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমি ধারাবাহিকলি বলিনি। আমি বেসিক কিছু কথা আলোচনা করলাম। এবার আমরা একটু ধারাবাহিক ভাবে ক্যালকেরিয়া ফসের আলোচনাটা একটু করার চেষ্টা করব। এরপরে আমরা ড্রোসেরার আলোচনা করবো, এরপর আমাদের আজকের ক্লাস সমাপ্ত হবে। যাই হোক, পরবর্তীতে আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন। যাই হোক, ক্যালকেরিয়া ফসের সমনাম ফসফেট অফ লাইম, ক্যালসিয়াম ফসফেট, ক্যালকেরিয়া ফসের সমনাম। এর উৎস হলো খনিজ। প্রুবার, অনেকজন প্রুবার রয়েছেন, যেমন জেনিকেন একজন প্রুবার, ল্যাপলে একজন প্রুবার, ডাক্তার হামফেরি একজন প্রুবার, ডাক্তার কনস্টাইন হেরিন, এই চারজনে এই মেডিসিনটা প্রুভ করেছেন, ক্যালকেরিয়া ফস মেডিসিনটি। ক্রিয়াস্থল সাধারণত অস্থি, বোনসে এর ক্রিয়া বেশি হয়। আরো অনেক জায়গায় হতে পারে, যেমন স্নায়ু, মস্তিষ্ক ইত্যাদি জায়গায় এই মেডিসিনটি ক্রিয়া করে। তবে গুরুত্বপূর্ণ ক্রিয়াস্থল হলো বোনস, বোনসে এর ক্রিয়াটা বেশি লক্ষ্য করা যায়। আমরা ক্যালকেরিয়া ফসের কিছু পরিচয়ক লক্ষণ বা নির্দেশক লক্ষণ যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কি স্ক্রোফুলা, ঘন ঘন ঠান্ডা লাগা, হ্যাঁ, এই যে প্রায় ঠান্ডা লাগে, এটা ক্যালকেরিয়া কার্ভে লক্ষ্য করা যায়। ক্যালকেরিয়া কার্ভে ঠান্ডা লাগার কারণ হলো তার ভিতরে প্রচন্ড ঘাম থাকে, বিশেষ করে তার মাথায় ঘাম, মাথায় ঘাম, বেশি ঘাম থাকে, ঘামটা শরীরেই শুকায়, যার কারণে প্রায় ঠান্ডা লাগে। এবং বিভিন্ন রকমের গ্ল্যান্ড, হ্যাঁ, এই গ্ল্যান্ড গুলো ফুলে যাওয়া, গন্ডমালা দোষ এটাকে বলা হয়, এই গ্ল্যান্ড গুলো ফুলে যাওয়া, সেটা ক্যালকেরিয়া কার্ভ এবং ক্যালকেরিয়া ফস উভয় ক্ষেত্রে দুটোটা মেডিসিনই লক্ষ্য করা যায়, দুটাই রয়েছে। ওই যে কনস্টিটিউশন দিয়ে আলাদা করতে হবে। সাধারণত ক্যালকেরিয়া ফসের রোগীরা অত মোটাসোটা হয় না, যেটা ক্যালকেরিয়া কার্ভের রোগীরা মোটাসোটা হয়। এভাবে কনস্টিটিউশন দিয়ে আমাদেরকে মেডিসিনটা আলাদা করে নিতে হবে। যেখানে যেখানে পার্থক্য করা যায়, যতটা মৌলিক জায়গায় পার্থক্য করা যায়, সেই পার্থক্যগুলো করে আমাদেরকে মেডিসিন মনে রাখার চেষ্টা করতে হবে। ক্যালকেরিয়া ফসের রোগীরা সাধারণত অত মোটাসোটা হয় না, যতটা মোটাসোটা ক্যালকেরিয়া কার্ভের রোগীরা হয়ে থাকে। যাই হোক, বলছিলাম স্ক্রুফুলা ধাতুগ্রস্ত যে ব্যক্তি, তাদের এই মেডিসিনটা, এই লক্ষণটা ক্যালকেরিয়া ফসের মধ্যে রয়েছে। মানসিক পরিবর্তনশীলতা, মানসিকভাবে তার পরিবর্তন হবে লক্ষণগুলো, বা তার মনের অবস্থা পরিবর্তন হতে থাকবে।
সমস্ত রোগ লক্ষণ ঠান্ডায় বৃদ্ধি পাবে। রোগের কথা যদি সে চিন্তা করে তাহলে তার রোগ লক্ষণ বৃদ্ধি পাবে। এই লক্ষণগুলো ক্যালকেরিয়া ফসের মধ্যে পাওয়া যায়। ঋতুকালে মুখমণ্ডলে উদ্বেগ, সাধারণত মা বোনদের এটা দেখা যায় মেনস্ট্রুয়েশনের টাইমে যখন মাসিক হয় তখন তাদের মুখে চেহারায় গালে এক রকমের উদ্বেগ দেখা দিতে পারে, ব্রণ দেখা দেয়, এক রকমের উদ্বেগ দেখা দেয়। সেটা এই মেডিসিনের একটা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। এই কথাগুলো এবং শুরুতে যে কথাগুলো বললাম এই কথাগুলো হলো মেডিসিনের মূল লক্ষণ। এবার যদি এর সার্বদেহিক কিছু লক্ষণ আমরা লক্ষ্য করি তাহলে কি পাওয়া যাবে? জিহ্বার ক্ষেত্রে যদি দেখি তাহলে জিহ্বাটা ফোলা থাকবে, স্ফীত থাকবে, জিহ্বাটা শুষ্ক থাকবে, সাদা থাকবে, জিহ্বাটা ফাটা ফাটা থাকতে পারে, জিহ্বার মাঝখানে কিনারায় ফাটা ফাটা থাকতে পারে, জিহ্বাটা শুষ্ক থাকবে, জিহ্বাটা বর্ণটা সাদা থাকবে। এই লক্ষণগুলো দেখা যেতে পারে। সাধারণত যেই সাইডে এই মেডিসিনটি কাজ করে, ক্যালকেরিয়া ফস ডান পাশে কাজ করে এবং ক্যালকেরিয়ার যে গঠন আমরা একটু আগেও বলছিলাম এটা শিশুদের এটা শিশুদের, বৃদ্ধদের, বয়স্কদের সবারই হতে পারে। আমি শুরুতেই বলেছিলাম ক্যালকেরিয়া ফসের গঠনটা কিন্তু মোটাসোটা হয় না অতটা, যতটা ক্যালকেরিয়া কার্ভের হয়ে থাকে সেটাই এখানে উল্লেখ করছে। এবং ক্যালকেরিয়া ফসের যদি আমরা মল লক্ষ্য করি কঠিন অর্থাৎ শক্ত থাকবে, খুবই হার্ড থাকবে স্টোরটা এবং বলের ন্যায় গোল গোল হবে এবং সেখানে শ্লেষ্মাযুক্ত থাকবে। খাবার যেভাবে খাবে সেভাবে চায়নার মতো, চায়নাতে যেমন খাবার যেভাবে খায় সেভাবেই বের হয়ে যায়, এখানেও ঠিক একই বিষয়টা লক্ষ্য করা যায়। কাতরতা যদি লক্ষ্য করি ক্যালকেরিয়া ফসের রোগীরা শীত কাতর হয়ে থাকে সাধারণত এবং ক্যালকেরিয়া ফসের রোগীদের মায়াজম যদি লক্ষ্য করি বা এই মেডিসিনের মায়াজমটা হলো সাধারণত দুইটা মায়াজমে, সবগুলো মায়াজম কি কভার করে, তবে সাধারণত এই মেডিসিনটাকে অ্যান্টিটিউবারকুলার মেডিসিন বলা হয়। শরিকের ক্ষেত্রে এর ভূমিকা অবশ্যই রয়েছে, অন্যান্য মায়াজমে তো ভূমিকা অবশ্যই থাকবে যেহেতু অ্যান্টিটিউবারকুলার, তবে এটি বেসিক্যালি একটি অ্যান্টিটিউবারকুলার মেডিসিন। এর বৃদ্ধি যদি লক্ষ্য করি আবহাওয়ার পরিবর্তন, এর খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। যে কোনো রোগ লক্ষণ আবহাওয়ার পরিবর্তনে তার এই রোগ লক্ষণটা দেখাও দিতে পারে বা বৃদ্ধিও হতে পারে। আগে থেকেই আছে, যখন আবহাওয়ার পরিবর্তন হয় তখন তার রোগ লক্ষণটা বাড়ে, অথবা আগে থেকে ছিল না, যখন আবহাওয়ার পরিবর্তন হয় তখনই তার রোগটা দেখা দেয়, এরকম অবস্থাও কিন্তু ঘটতে পারে। যাই হোক, এটা একটা আবহাওয়ার পরিবর্তনে রোগ লক্ষণ বৃদ্ধি এবং ভেজার স্যাঁতস্যাঁতে জায়গায় তার রোগ লক্ষণ বৃদ্ধি পায়। রসালো ফল খেলে, তরমুজ টাইপের, তরমুজ, আনারস, এই টাইপের যে রসালো খাবার ফল, এই রসালো ফলগুলো খেলে তার সমস্ত রোগ লক্ষণ বৃদ্ধি পেতে পারে। দাঁত ওঠার সময়, প্রথম দাঁত ওঠার সময়, প্রথম ঋতুকালে এই রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায় ক্যালকেরিয়া ফসের রোগীদের, এগুলো লক্ষণীয়। আর একটা হলো উপশম, হলো তার গ্রীষ্মের দিনে তার রোগ লক্ষণ উপশম হয়, গরমে তার রোগ লক্ষণ উপশম হয়, শুষ্ক দিনে যে সমস্ত যে আবহাওয়াটা শুষ্ক, হ্যাঁ, ওই আবহাওয়াটায় তার রোগ লক্ষণ উপশম হয় এবং সে যদি শুয়ে থাকে তার রোগ লক্ষণটা উপশম হয়। যাই হোক, এভাবে এগুলো তো বলে গেলে কোনো লাভ নেই, এগুলো বই থেকে আমরা দেখে নেই তাহলে আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। এবার যদি লক্ষ্য করি ড্রোসেরা মেডিসিনের আলোচনাটা আমরা করার চেষ্টা করব। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে কিছু কিছু মেডিসিন আছে যে মেডিসিন গুলো তার নিজস্ব কিছু ক্রিয়া কাল, নিজস্ব কিছু ক্রিয়াস্থল, অর্থাৎ মেডিসিন গুলোর প্রয়োগ ক্ষেত্র ভিন্ন থাকে এবং সেই ক্ষেত্রগুলোর উপরে গুরুত্ব রাখতে হয় আমাদের। ক্যালকেরিয়া, সরি, ড্রোসেরা আর লাইকোপোডিয়াম, ড্রোসেরার অনেক লক্ষণ লাইকোপোডিয়ামের থাকতে পারে, লাইকোপোডিয়ামের ভিতরে থাকতে পারে, তবে ড্রোসেরা যেই জায়গায় ব্যবহার হয় প্রয়োগ ক্ষেত্রটা যেমন, লাইকোপোডিয়ামের ক্ষেত্রটা তার বিভিন্ন রকম। ড্রোসেরার একদম বেসিক একটা প্রয়োগ ক্ষেত্র হলো কাশি, সেটা হুপিং কাশি, যেরকম শুষ্ক কাশি, গলার ভিতরে একরকম সুরসুর করে যে কাশিটা হয় সেই কাশিতে গয়ার সাধারণত ওঠে না, গলার ভিতরে সুরসুর করে একটা কাশি হয় এবং কাশি একবার শুরু হলে কাশির যেই দম, যেটা সিরিয়াল, সেটা অনর্গ হতেই থাকে, একটু কাশতেই থাকে, মানে কাশতেই থাকে। কিছু কাশি আছে একটা দুইটা কাশি দিল, কিছু গায়ের বের হল, বাস ঠিক হয়ে যাবে। আর কিছু কাশি হলো কাশতেই থাকে, কাশি শুরু হলে আর থামে না।
এই টাইপের যে কাশিগুলো, এবং সেই কাশিতে কোনো রকমের গয়ার থাকে না, কাশির সিরিয়ালটা দমটা একটার পর একটা রিদম হতেই থাকে, সেই ধরনের কাশির ক্ষেত্রে হুপিং কাশি, যেমন হুপিং কাশি হলে যেরকম হয় সেই রকমের কাশির ক্ষেত্রে ক্রোসেরা ব্যবহার হয়। এটা একমাত্র মেডিসিন যেটা এই টাইপের কাশির অনেক মেডিসিন আছে, শুষ্ক কাশির ক্ষেত্রে মেডিসিনের অভাব নেই, প্রায় 300-350 মেডিসিন আছে রেপার্টরিতে তালিকায় শুষ্ক কাশি। তবে তার মধ্যে ড্রোসেরাটা উল্লেখযোগ্য। তবে ড্রোসেরাটা হুপিং সদৃশ কাশি, যে কাশির আহ দম একটার পর একটা হতেই থাকে। আর বিশেষ করে এই কাশিটা দেখা যায় শয়নে, এমনি কোনো কাশি নেই, একদম ভালো মানুষ যে বিছানায় শুলো সাথে সাথে তার কাশি দেখা দেয়। তাহলে শয়নে কাশি দেখা দেয় অথবা শয়নে কাশি বৃদ্ধি পায়, এটা ড্রোসেরার একটি অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। এটা মনে রাখার মতো, অন্য মেডিসিন থেকে আলাদা করার জন্য। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যক্ষা রোগের চিকিৎসায় অনেক মেডিসিন রয়েছে, তবে ড্রোসেরা যক্ষা রোগীদের আহ একদম সম্পূর্ণ সুস্থ করে তুলতে সক্ষম। ড্রোসেরা মেডিসিন এটা এরকম একটি মেডিসিন। আবার অনেক সময়, যদিও এটা বলা যায় না তবে না বলেও উপায় নেই, অনেক সময় ড্রোসেরা মেডিসিনটি মানুষকে যক্ষার আক্রমণ থেকে রক্ষা করে। ড্রোসেরা মেডিসিনটি যদি প্রয়োগ করা হয়, অর্থাৎ যে সমস্ত রোগীদের ক্ষেত্রে ফ্যামিলিগত ভাবে যক্ষা আক্রান্ত হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি বা যক্ষা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সে সমস্ত মানুষদেরকে যদি এই ড্রোসেরা মেডিসিনটি প্রয়োগ করা হয়, তখন তারা যক্ষা আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে বেঁচে যায়। এটা এরকম পাওয়ার এই মেডিসিনটার মধ্যে রয়েছে। আবার যক্ষা আক্রান্ত রোগীকেও যদি লক্ষণ সদৃশ এই ড্রোসেরা মেডিসিনটা দেওয়া হয়, তখন তাকে যক্ষা থেকে সম্পূর্ণ সুস্থ করারও শক্তি এই মেডিসিনের মধ্যে রয়েছে। যেমন অর্গান অফ মেডিসিনের 4 নম্বর, আমাকে স্মরণ হয়ে গেল বলছি, অর্গান অফ মেডিসিনের 4 নম্বর সূত্রে একটি কথা বলা আছে যে প্রকৃত আরোগ্য কৌশলজ্ঞ চিকিৎসককে বা একজন চিকিৎসক প্রকৃত স্বাস্থ্য সংরক্ষক। কথাটা এরকম বলা আছে যে একজন চিকিৎসক প্রকৃত স্বাস্থ্য সংরক্ষক। এটার ব্যাখ্যাটা এরকম যে একজন চিকিৎসক যে প্রকৃত স্বাস্থ্য সংরক্ষক কিরকম, অর্থাৎ কোন একজন পেশেন্ট বা কোন একজন রোগী কোন রোগে আক্রান্ত হলো, তখন চিকিৎসার মাধ্যমে তাকে রোগমুক্ত করা, তাকে পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা একজন চিকিৎসকের যেমন দায়িত্ব, ঠিক একইভাবে সুস্থ ব্যক্তি যাতে সুস্থ থাকতে পারে, সুস্থ ব্যক্তি যাতে রোগাক্রান্ত না হয়, সেই বিষয়ে রোগীদেরকে সচেতন করা, সেই বিষয়ে রোগীদেরকে পরামর্শ দেয়া, সেই বিষয়ে রোগীদেরকে প্রোটেক্ট করা, এটাও একজন চিকিৎসকের দায়িত্ব। এই দুইটি কাজ যিনি করতে পারেন, যে রোগীকে আরোগ্য করতে পারেন, সুস্থ ব্যক্তিকে পরামর্শের মাধ্যমে রোগ মুক্ত রাখতে পারেন, তাকেই প্রকৃত স্বাস্থ্য সংরক্ষক বলা হয়। তবে ঠিক ড্রোসেরা মেডিসিনটি আপনার এরকম একটা মেডিসিন যে যে মেডিসিনটি যক্ষাক্রান্ত রোগীকে যেমন সুস্থ করে তুলতে পারে, ঠিক সুস্থ ব্যক্তিও যক্ষাক্রান্ত যাতে না হয় সেই বিষয়ে সক্ষমতা শক্তি এই মেডিসিনটির রয়েছে। তবে ড্রোসেরা মেডিসিনের যতই প্রয়োগ দিক রয়েছে না কেন, তার মধ্যে উল্লেখযোগ্য প্রয়োগ ক্ষেত্র হলো এই মেডিসিনটি কাশির ক্ষেত্রে, বিশেষ করে হুপিং সদৃশ কাশি, যেটা যেই কাশিতে কাশি শুষ্ক টাইপের কাশি থাকে এবং কাশির রিদমটা হতেই থাকে, কাশির যে দমটা একবার শুরু হলে তার কাশি হতেই থাকে, অনবরত কাশতেই থাকে, এরকম হুপিং কাশি সদৃশ একটা কাশি তার মধ্যে লক্ষ্য করা যায়। আর একটা হলো যে সে যখন শুইতে যায় রাতে, তখনই তার কাশিটা দেখা, রাতে বা যখনই সে শোয় তখনই তার কাশি দেখা দেয়। অন্য সময় কাশি দেখা দেয়, শরীরে কাশি থাকে। অথবা এরকম হতে পারে যে অন্য সময় কাশি সামান্য আছে, মোটামুটি আছে, তবে যদি শোয় তাহলে তার কাশি অনেক বেড়ে যায়। এই কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। একটা কথা মনে রাখতে হবে আমাদের, এক একটা মেডিসিনের আলোচনা করা যেতে পারে, লম্বা থেকে লম্বা আলোচনা করা যেতে পারে, সেটা বোঝার জন্য জানার জন্য হয়। তবে এত লম্বা আলোচনা থেকে কিন্তু সব কথা মনে থাকে না, সব কথাগুলো গুরুত্বপূর্ণ না। যতটুকু কথা মনে রাখলে চলে অতটুকু আমি বললাম। তবে মেডিসিনটি বোঝার জন্য, মেডিসিনটি আয়ত্ত করার জন্য আমাদেরকে আরো একটু বেশি পড়াশোনা করতে হবে। সেটা পার্সোনাল স্টাডির মাধ্যমে আমাদেরকে সেই বিষয়টা চেষ্টা করতে হবে, সেই দিকে আমাকে দক্ষতা বাড়ানোর। পার্সোনাল স্টাডির মাধ্যমে আমরা সেই বিষয়টা গ্যাপটা পূরণ করে নিব। আমরা একটু দেখবো সার্বজনীন অবস্থা ড্রোসেরার কিরকম। ড্রোসেরার আমরা সমনাম, উৎস, ক্রিয়াস্থল, পূর্বার কিছুই বলিনি।
মায়াজম, কাতরতা কিছুই বলিনি আমরা। ইন জেনারেল একটা আলোচনা করলাম রোসেলার। এবার একটু এর অন্যান্য বিষয়গুলো একটু আলোচনা। এর সমনাম হলো সানডিউ বা মোরগ্রাস বলা হয় এটাকে। এটা একটি উদ্ভিদ উৎস থেকে মেডিসিন তৈরি করা হয়। রোসেরা মেডিসিনের প্রুমার ডাক্তার স্যামুয়েল হ্যানেমান স্যার নিজেই স্যার এই মেডিসিনটি প্রুভিং করেছেন। অতএব এই মেডিসিনটি অ্যান্টি টিউবারকুলার একটি মেডিসিন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। হ্যাঁ, মেডিসিনটি অ্যান্টি টিউবারকুলার এবং শরীরও বটে, খুবই গুরুত্বপূর্ণ। আজকে মেডিসিন দুটোই অ্যান্টি টিউবারকুলার। ক্যালকেরিয়া ফলস অ্যান্টি টিউবারকুলার ছিল এবং রোসেরা মেডিসিন তো অ্যান্টি টিউবারকুলার মেডিসিন। এটি হ্যানিম্যান স্যারের নিজেরই প্রুভিং করা একটি মেডিসিন। ক্রিয়াস্থল যদি লক্ষ্য করি অনেক জায়গায় এর ক্রিয়া রয়েছে, তবে সাধারণত খুব গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য জায়গা হলো শ্বাসতন্ত্র এবং ল্যারিংস এর ক্রিয়াটা লক্ষ্য করা হয়। ল্যারিংস এর ভিতরে একরকম সুশুরি হয়ে এই কাশিটা দেখা দেয়, এই মেডিসিনের কাশিটা দেখা দেয়। এবং স্বরযন্ত্রের মধ্যে এর বিশেষ কিছু লক্ষণ রয়েছে, যেমন যে সমস্ত রোগীদের স্বরটা, গলার স্বর কথা বলতে গেলে খুব কষ্ট হয়, সংকুচিত হয়ে আসে, মনে হয় যখন কথা বলবে তখন তার খুব কষ্ট করে কথা বলতে হয়, গলাটা চেপে আসে, সংকুচিত হয়ে আসতেছে, গলাটা চেপে আসতেছে, খুব কষ্ট করে কথাটা বলতে হচ্ছে, মনে হয় গলা টলা ফেটে যায়। আমি পেয়েছি যে এরকম বলা আছে যে সমস্ত ব্যক্তিরা ধর্ম প্রচারে কাজ করে বা যারা অনেক বেশি কথা বলে, যাদের ভয়েসটা, গলাটা বেশি ইউজ হয়, তাদের যে কোনো গলার স্বরভঙ্গের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে এই ডোরসের একটা খুব ভালো ক্রিয়া করে, কাজ করে। তো সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো এই শ্বাসতন্ত্র এবং ল্যারিংস। অন্যান্য জায়গায় যেটা কাজ রয়েছে, এই দুইটা জায়গায় খুব বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। ফুসফুসের ক্ষেত্রেও এর একটা ক্রিয়া লক্ষ্য করা যায়। তো এই সমস্ত জায়গাগুলো রয়েছে। আমরা যদি নির্দেশক বা পরিচয়ক লক্ষণগুলো লক্ষ্য করি তাহলে কি দেখা যায়? রাতে বালিশে মাথা রেখে শয়ন করার সঙ্গে সঙ্গে কাশি, যে কথা আমরা আগেই বলেছি, গুরুত্বপূর্ণ কথা আগেও চলে গেছে। গভীর কাশি ও সেই সঙ্গে স্বরভঙ্গ, ওই যেটা এখনই বললাম, কাশি, কাশতে কাশতে গলা বসে যেতে পারে, কথা বলেও গলা বসে যেতে পারে, কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে, গলা সংকুচিত হয়ে আসতেছে, গলা চেপে আসতেছে, এরকম একটা অনুভূতি তার মধ্যে লক্ষ্য করা যায়। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো পড়ার সময় সে একই বিষয়ে বেশি সময় মনোযোগ ধরে রাখতে পারে না। এটা তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। মুখমণ্ডলে উত্তাপ, মুখমণ্ডল চেহারা উত্তাপ থাকে কিন্তু হাত পা ঠান্ডা, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। হাত পা ঠান্ডা অনেক মেডিসিন হতে পারে, বা শুধু মুখমণ্ডল উত্তাপ অনেক মেডিসিন হতে পারে, তবে মুখমণ্ডল উত্তাপ সাথে সাথে হাত পা ঠান্ডা, এটা ড্রোসেরা একটা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ, যেটা অন্য মেডিসিনে সাধারণত। ইন্ডিভিজুয়ালি হাত পা ঠান্ডা অনেক মেডিসিন আছে, ইন্ডিভিজুয়ালি হাত পা চেহারা গরম অনেক মেডিসিন আছে, তবে একই সাথে চেহারা গরম হাত পা ঠান্ডা, এটা ড্রোসেরার বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। এই লক্ষণগুলো মনে রাখার মতো লক্ষণ, এগুলো মনে রাখতে হবে। এই মেডিসিন দিয়ে, এই লক্ষণ দিয়ে মেডিসিন কে আলাদা করা যায়। সার্বদহিকের মধ্যে জিহ্বার লক্ষণটা যদি দেখি, জিহ্বাটা ফোলা থাকে এবং এই মেডিসিনটি ডান পাশে কাজ করে থাকে। এর গঠন সাধারণত শীর্ণতা, ওই যে অ্যান্টি টিউবারকুলার, তো অ্যান্টি টিউবারকুলার পেশেন্টরা সাধারণত শীর্ণকাই হয়, জীর্ণ শীর্ণই হয়ে থাকে। এবং এর মল যদি দেখা যায়, স্টুলের ক্ষেত্রে দেখা যাবে সেলেসাপূর্ণ এবং পিচ্ছিল। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, সেটা যে সমস্ত মেডিসিন গুলো অ্যান্টিটিউবারকুলার, সেই সমস্ত মেডিসিন গুলোর স্টুলটা যেমন হার্ড হয়, আবার সেই মেডিসিনটা কিন্তু, সেই মেডিসিনের রোগীদের স্টুলটা শ্লেষ্মাপূর্ণ হয়, পিচ্ছিল জাতীয় হয়। স্টুলটা শক্ত, তবে সেটা পিচ্ছিল টাইপের, সেই স্টুলের সাথে এক রকমের ঝিল্লি, পিচ্ছিল ঝিল্লি মিশ্রিত থাকে। এটা আমি অ্যান্টিটিউবারকুলার অনেক মেডিসিনের ভিতরে এই লক্ষণটা আমি দেখেছি। এবং দুর্গন্ধযুক্ত প্রস্রাবে অনেক প্রচন্ড রকমের দুর্গন্ধ থাকে, এই লক্ষণগুলো লক্ষ্য করা যায়। কাতরতার ক্ষেত্রে গরম কাতর এই মেডিসিনটি, এবং এর পিপাসা, জ্বালাকর পিপাসা থাকে, অনেক বেশি পিপাসা থাকে। ক্ষুধা সাধারণত একটু বেশিই থাকে এই সমস্ত রোগীদের। অনেক রোগী দেখবেন যারা জি জীর্ণশীর্ণ, হ্যাংলা পাতলা, কিন্তু ক্ষুধা আছে, খেতে পারে, প্রচন্ড খেতে পারে, অনেক খেতে পারে, অনেক ক্ষুধা, কিন্তু শরীর তার হয় না। এটি টিউবারকুলার আরেকটা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। এটা টিউবারকুলারের যে সে খেতে পারে অনেক, কিন্তু তার শরীর তেমন বাড়ে না, জীর্ণ শীর্ণ হ্যাংলা পাতলা থাকে,
কিন্তু তার ক্ষুধা অনেক থাকে। আবার অনেক সময় ক্ষুধার অভাবও লক্ষ্য করা যায়। ইত্যাদি লক্ষণগুলো মায়াজমেটিক ফিভার গুলো অনেকবার বলেছি। হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, মলত্যাগের পর তার রোগ লক্ষণ বৃদ্ধি পায়। শুয়ে থাকলে তার রোগ লক্ষণ, ওই যে শুইলে তার কষ্ট বাড়ে, কাশি বাড়ে, শুইলে তার বৃদ্ধি। হ্যাঁ? কথা বললে, গান করলে, হাসাহাসি করলে তার এই রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। হাঁটাহাঁটি করলে, নড়াচড়া করলে, হ্যাঁ? খোলা বাতাসে গেলে, বিছানা থেকে উঠে দাঁড়ালে, উঠে বসলে তার রোগ লক্ষণগুলো উপশম হয়। এই লক্ষণগুলো সাধারণত রয়েছে। তাছাড়াও অনেক লম্বা আলোচনা রয়েছে ডরোসেরার বা যেকোনো মেডিসিনেরই লম্বা আলোচনা রয়েছে। তবে আমরা আমাদের অনলাইন ক্লাসগুলোতে এত লম্বা আলোচনা করতে যাচ্ছি না। তো যাই হোক, আমরা আজকে আমাদের ২ টি মেডিসিনের আলোচনা কমপ্লিট করলাম। রোসেরা এবং ক্যালপিরিয়াফস। যাই হোক, অল্প সময়ে আমি দ্রুতই কথা বলেছি। তো এই অনেক রাত হয়ে গেছে। তো আমাদের সাথে আজকে ক্লাসে ২ জন ছিলেন। আপনাদের কারো কিছু যদি জানার থাকে তাহলে বলতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। স্যার ডোসিয়া মানে এটা কি উদ্ভিজ্জ ওষুধ না খনিজ? যে রেকর্ডটা বন্ধ করে দিতে পারেন। এটা উদ্ভিজ্জ, রোসেরা উদ্ভিজ্জ ওষুধ। ও, জি স্যার।